হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, রেকর্ডিং অন হয়েছে, বাট রেকর্ডিং ওকে, ঠিক আছে, ওকে ওকে। সো মাঝে মধ্যে একটু ইচ্ছা করে আমরা দু একজন একটু জানাবো যে সমস্ত কিছু ঠিক আছে। অনেক সময় হয় কি যে আমি হয়তো কন্টিনিউ করতেছি কিন্তু ওইদিকে হয়তো সাউন্ড ঠিক মতো যায় না। সো টেকনিক্যাল ব্যাপার যেহেতু, ওকে। সো খুবই গুরুতর একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমরা, ওকে ক্লিয়ার, আমাদের ম্যাক্সিমাম বলছি ক্লিয়ার। সো দু একজনের মধ্যে নেটওয়ার্ক ইস্যু হতে পারে। ওকে ফাইন, এখন আপাতত আমরা কেউ না লিখি। ওকে। সো দেখেন, আমাদের অনেকের একটা প্রবণতা বা হচ্ছে যে আমাদের অনেকের একটা বড় সমস্যা হইলো যে আমি হয়তো কোনো একটা কাজ শুরু করতেছি, কিছুদিন পরে ওই কাজটা আর করতে পারি না। এটাও কিন্তু একরকম ফোকাস না থাকা। তো অনেক ক্ষেত্রে আমরা হয়তো এটা ভুল করি বা ভুল বুঝি যে ফোকাস মানে হইলো আমি মনোযোগ দিয়ে কোনো একটা কাজ হয়তো করতে পারছি 1 ঘন্টা 2 ঘন্টা, এটা যেমন ফোকাস, ঠিক তেমনি ভাবে আপনি হচ্ছে যে 2026 সালে কোনো একটা প্ল্যান করছেন যে এই কাজটা আপনি এই বছর সাকসেসফুল করবেন। তো এই কাজটাতে লেগে থাকা, জাম্প না করা, এটাও কিন্তু একরকম ফোকাসের ব্যাপার। তো এই ফোকাসের মধ্যেই কিন্তু আমাদের হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আমাদের প্রোক্রাস্টিনেশন, সমস্ত কিছুর আনসার রয়ে গেছে। সো এই ব্যাপারটা মূলত আমরা আজকে দেখবো। যেমন দেখেন, ফোকাস ম্যানেজমেন্ট মাস্টারি, নিজের মিশনে লেগে থাকার কৌশল, যেখানে আমরা সায়েন্স, সাইকোলজি ও সিরাতের আলোকে ফোকাস শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে। সো একদম প্রথমেই আমরা যদি এই প্রবলেমটার গোড়ায় হাত দেই যে মূলত আমরা কেন ফোকাস রাখতে পারি না। সো দেখেন, আমরা অনেকে হয়তো মনে করি যে আমি অনেকগুলো ইয়া করছি বা হচ্ছে যে ছোটবেলায় অনেক মনোযোগ দিতে পারতাম, এটা বোধহয় বয়সের সঙ্গে চেঞ্জ হয়ে যায়। সো এটা বোধহয় বয়স হয়ে গেছে বা আমি একটু বড় হয়েছি, দ্যাটস ওয়াই আমি হয়তো ফোকাস দিতে পারি না। সো দেখেন, এইটা যে মূলত আপনি বড় হইছেন এই কারণে ফোকাস দিতে পারেন না, ব্যাপারটা কিন্তু তা না। বরং বড় হতে হতে নানাবিধ ব্যাড হ্যাবিটের মধ্যে আমরা ঢুকে যাই, নানাবিধ খারাপ খারাপ অভ্যাসের মধ্যে আমরা ঢুকে যাই, দ্যাটস ওয়াই আমরা ফোকাস দিতে পারি না। সো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি একটু এখন বলে রাখি, যে ফোকাস, এই ব্যাপারটা কিন্তু এরকম না যে ন্যাচারালি কেউ কেউ খুব মনোযোগ দিয়ে কাজ করতে পারে, আবার ন্যাচারালি কেউ কেউ খুব একটা মনোযোগ দিয়ে কাজ করতে পারে না। আমি আবার বলি, ফোকাস জিনিসটা কিন্তু এরকম না যে হচ্ছে যে কেউ কেউ ন্যাচারালি খুব ফোকাস দিয়ে কাজ করতে পারে, আর হচ্ছে যে কেউ কেউ উম মানে খুব একটা ফোকাস দিয়ে কাজ করতে পারে না, এরকম না। বরং ফোকাস দিয়ে কোনো কাজ করতে পারা, এটা কিন্তু ট্রেইনেবল একটা স্কিল। আমি আবার বলি, খুব মনোযোগ দিয়ে ফোকাস দিয়ে কাজ করতে পারা, এটা কিন্তু ট্রেইনেবল একটা স্কিল। তার মানে কোনো মানুষ যখন মনোযোগ দিয়ে কাজ করতে পারে না, এটা কিন্তু সমাধানযোগ্য সমস্যা। ওকে। আমি আবার বলি, ফোকাস এটা অটোমেটিক কোনো ব্যাপার না যে আমি খুব মনোযোগ দিয়ে কাজ করতে পারি, আবার কেউ হয়তো খুব একটা মনোযোগ দিয়ে কাজ করতে পারে না। এটা মনে হয় এমনিই হয়। এইটা এমনি হয় না, বরং এর পেছনে আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা একটা ট্রেইনেবল স্কিল, মানে এটা কাউকে শিখিয়ে তার মধ্যে ফোকাস এগুলো ফেরত নিয়ে আসা যায়। সো এটা মূলত আমরা তাহলে জানলাম কি এটা একটা নিয়ন্ত্রণযোগ্য একটা রোগ, এটা কন্ট্রোল করা যায় এই টাইপের রোগ। সো আমরা মূল কিছু উৎস দেখবো, ওখান থেকে আমরা কিছু সলিউশন ইনশাল্লাহ পেয়ে যাব, এবং হচ্ছে যে আস্তে আস্তে আমরা কিছু প্রবলেম সলিউশন নিয়ে বা সমাধান নিয়েও কথা বলবো। ওকে। তাহলে দেখেন, 1 নম্বরে যেই কারণে আমরা হচ্ছে যে কোনো কিছুতে টানা মনোযোগ দিয়ে কাজ করতে পারি না, সেটা হইলো আমাদের মস্তিষ্কে টাস্ক লোড বলে একটা ব্যাপার আছে। ওকে। যেমন দেখেন, আমরা প্রতিনিয়ত অনেক ধরনের কাজ ও ব্যস্ততার মধ্যে থাকি বলে আমাদের মস্তিষ্কে এক ধরনের টাস্ক লোড হয়, টাস্ক লোড ক্রিয়েট হয়। কিভাবে? যে আমি, একটা ফোন আসছে, আমি ফোনে কথা বলতেছি, আবার হচ্ছে ফেসবুকে আমি হচ্ছে কোনো একটা ভিডিও বা কিছু একটা দেখতেছি, পাশাপাশি আমি খাচ্ছিও, বুঝছেন? আপনি হচ্ছে কারোর সাথে ফার্স্ট অফ অল কথা বলতেছেন সরাসরি, আবার ফোনে হচ্ছে ভিডিও দেখতেছেন, আবার খাচ্ছেন। এই যে দেখেন, মাল্টিপল জিনিস যখন আমাদের একটা ব্রেইন থেকে অনেকগুলা বেশি একসাথে ফাংশন করতে হয়। সো এই ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, যে আপনি আপনার হাতে একটা ব্যাগ নিয়েছেন, আপনি হচ্ছে যে আপনার পিঠে একটা ব্যাগ নিয়েছেন, আপনার বাম হাতে একটা ব্যাগ নিয়েছেন, আপনার ঘাড়ে একটা ব্যাগ নিয়েছেন। সো অনেকগুলো ব্যাপার আমার এই বডি যখন ক্যারি করতে যায়, তখন আপনিই বলেন আমাদের কি নাজেহাল দশা হয়ে যায় না? এটা তো খুবই লজিক্যাল বা খুবই সায়েন্টিফিক ব্যাপার যে আমি একা মানুষ যদি বাস্তবিক অর্থে, মানে যেটা দেখা যায় এক্সটার্নাল, যে ধরেন আমি মাথায় কোনো বোঝা নিলাম, হাতে কোনো একটা ব্যাগ নিছি, এই যে দৃশ্যমান নানাবিধ জিনিসের মধ্যে আমার এই বডি যখন ব্যস্ত থাকে, তখন তো ভাই আমি, আমার বডি ভালো করে চলে না। আমি হচ্ছে ঠিক মতো হচ্ছে চলতে পারি না, মুভ করতে পারি না, আমার একটা গাড়ি লাগে, রিক্সা লাগে বা কিছু একটা লাগে। তাহলে ব্রেইনের ব্যাপারটা তো এক্স্যাক্টলি তাই। ও একবার মনোযোগ দিতে হচ্ছে খাওয়ায়,
একবার মনোযোগ দিতে হচ্ছে যে ফোনে, একবার মনোযোগ দিতে হচ্ছে কথায়। সো আমরা অনেকে আছি, আমরা হয়তো মাল্টিটাস্কিং করতে চাই, একসাথে অনেকগুলো কাজ করতে চাই, এবং আমরা অনেকে প্রাউড ফিল করি বা প্রাইডে ভুগি যে আমি একসাথে হয়তো অনেকগুলো কাজ করতে পারি। দেখেন, এখানে সব থেকে বাস্তব সত্য যেটা, সেটা হইলো আমাদের যে ব্রেইন, খুব মনোযোগ দিয়ে বুঝেন, এটা আসলে কখনোই না একাধিক কাজ করতে পারে না। যখন আপনি একাধিক কাজ করতেছেন, খুব মনোযোগ দেন এই পয়েন্টটা বা এই উদাহরণটা, যখন আপনি একাধিক কাজ একসঙ্গে করতেছেন, মূলত একাধিক কাজ আপনি একসঙ্গে করতেছেন ব্যাপারটা তা না, বরং আপনার যে ব্রেইন, এইটা একবার হচ্ছে খাওয়ায় ফোকাস দিচ্ছে, সঙ্গে সঙ্গে আবার হচ্ছে যে কথায় ফোকাস দিচ্ছে, সঙ্গে সঙ্গে আবার হচ্ছে সে ফোনে ফোকাস দিচ্ছে, সঙ্গে সঙ্গে কেউ হয়তো তারা দরজা দিয়ে ডাকতেছে। তার মানে আপনার একই ব্রেইন মুহূর্তে মুহূর্তে এক এক কাজে সুইচ করে। আবার বুঝেন, একসাথে যখন আমি অনেকগুলো কাজ করি, দ্যাট ডাজেন্ট মিন যে আমি আসলেই অনেকগুলো কাজ করি, বরং আমার ব্রেন খুব কুইকলি, মানে সেকেন্ডে সেকেন্ডে এক এক দিকে ফোকাস দেয়। এখন আপনি চিন্তা করেন যে আপনি যখন স্ট্রেইট কোনো পথ বা সোজা কোনো পথ দিয়ে কোনো একটা দিকে হেঁটে যাচ্ছেন, তখন কি আপনি অনেক বেশি দূরে যাইতে পারবেন? নাকি হচ্ছে যে একবার ডান দিকে ঢুকেন, একবার পেছনে যান, একবার বাম দিকে যান, একবার ওই দিকে যান, একবার ছাদে উঠেন, একবার মাটির তলায় যান, একবার গাছে উঠেন, অনেকগুলো বিষয় যদি করেন, খুব মনোযোগ দেন, তখন আপনার মনে হচ্ছে যে আপনি আসলে অনেকগুলো কাজ একত্রে করতে পারছেন, নাকি আপনি অনেক কনফিউশন হন, মানে অনেক কনফিউশনের মধ্যে পড়ে যান। তার মানে এই যে বাহ্যিকভাবে একটা মানুষ কোনো একটা দিকে হাঁটছে, এই সময় সে যদি মাল্টিপল জিনিস একত্রে করে, আসলে সে বেশি দূর আগাইতে পারে না। সো যখন আমি কোনো কাজ করি, বুঝেন, যখন আমরা কোনো কাজ করি, হয়তো মনে হয় যে একসাথে আমি অনেকগুলো কাজ করতেছি, মূলত আমার ব্রেইন তো একসাথে অনেকগুলো কাজ করে না, বরং অনেক দ্রুততম টাইমের মধ্যে সে সুইচ করে এক কাজ থেকে আরেক কাজ। সো যেহেতু সে খুব দ্রুত সুইচ করে, এইটারে আমার মনে হয় যে এইটা মনে হয় আমি একসাথে অনেকগুলো কাজ করতেছি। বুঝছেন কাহিনী? এটা অনেকটা ইসের মতো, ভিডিওস আর ইমেজের মতো। যেমন আমরা যে ভিডিওগুলো দেখি, বুঝেন, আমরা যে ভিডিওগুলো দেখি, এই ভিডিওগুলা মূলত কিন্তু ভিডিও না, এগুলো হচ্ছে অনেকগুলো ছবির সমষ্টি। সো এইটা ছোটবেলায় আমরা যারা অ্যালবাম দেখছি, সো ধরেন একটা অ্যালবামে ধরেন 100টা ছবি আছে। সো এই অ্যালবামটা যদি আমরা অনেক দ্রুত উল্টাই, তখন তো কেমন যেন মনে হয় না যে একটা ভিডিও চলতেছে? তার মানে একটা ভিডিও কিন্তু অনেকগুলো ইমেজের সমষ্টি। এটা কেন বলতেছি? তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি অনেক দ্রুত চেঞ্জ হয়, তখন কিন্তু এটার মাঝখানে যে গ্যাপ আসে, এটা বোঝা যায় না। মনে হয় জিনিসটা মনে হয় একই। এটার আরেকটা খুব ফ্যান্টাস্টিক উদাহরণ হইলো যখন আমাদের মাথার উপরে ফ্যান চলে। সো ফ্যান যখন চলে তখন কি বোঝা যায় যে একটা পাখা থেকে আরেকটা পাখার মাঝখানে কোনো গ্যাপ আছে? বুঝছেন? যখন ফ্যান চলতেছে, ফ্যান যখন রানিং আছে, ওই অবস্থায় যখন আমরা ফ্যানের দিকে তাকাই, তখন কি মনে হয় যে একটা পাখা থেকে আরেকটা পাখার মাঝখানে আসলেই কোনো গ্যাপ আছে? তখন কিন্তু মনে হয় যে পুরো ব্যাপারটা একটা পাখা বা একটা। এইটার মানে কি? এটার মানে হলো, যখন কোনো জিনিস অনেক দ্রুত সুইচ করে, তখন আসলেই যে একটা থেকে আরেকটা আলাদা, এইটা আমরা আর বুঝি না। সো যখন আমি আমার টেবিলে একসাথে অনেকগুলা কাজ আমি করতেছি, আমার হয়তো মনে হয় যে আমি অনেকগুলো কাজ করছি, কিন্তু মূলত তো অনেকগুলা কাজ না, বরং আপনার হচ্ছে দ্রুত এক জায়গা থেকে ফোকাস দিয়ে আরেকটা কাজে যায়, দ্রুত আরেকটা জায়গা যায়, দ্রুত আরেকটা জায়গা যায়। তখন মনে হয় যে আরে আমি তো একসাথে করতে পারি অনেক কিছু। মূলত ভাই আপনি পারেন না। এই যে ব্রেইন এত দ্রুত সুইচ করে, এই কারণে ব্রেইন টায়ার্ড হয়ে যায়। ব্রেইনের উপরে লোড পড়ে, যেটাকে আমরা টাস্ক লোড বলি। এটা একটা বড় কারণ, যেজন্য আমরা কিন্তু হচ্ছে যে ফোকাস দিয়ে কাজ করতে পারি না। এখন এইটা ছোটবেলা থেকে হয়ে আসতে বা একটু যখন আমরা বুঝতে পারছি, তখন থেকে বুঝেন, একটু যখন আমরা বুঝতে পারতেছি, তখন থেকে আমরা এইটা এত ফ্রিকোয়েন্টলি করছি যে করতে 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 একটা পর্যায়ে এই অসুস্থতাটাই আমাদের জন্য নরমাল হয়ে গেছে। ওকে? সো বড় হওয়ার পরে আমি হচ্ছে যে এক মনের কোনো কিছু আমার মাথায় নিতে পারি না। এটা বয়সের দোষ না, বরং এটা আমাদের অভ্যাসের দোষ। তার মানে একটা রোগে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই, তখন ওইটারে আমার আর রোগ মনে হয় না, ওইটারে আমার কাছে অভ্যাস মনে হয়। একটা খারাপ কাজে যখন আমি অভ্যস্ত হয়ে যাই, তখন আমার কাছে ওইটারে হ্যাবিট মনে হয়, ওইটারে আর খারাপ কাজ মনে হয় না। তেমনি ভাবে একটা ভালো কাজও যখন আমার অভ্যাস হয়ে যায়, তখন ওইটার অভ্যাস মনে হয়, ওইটারে কোনো কাজ মনে হয় না। বা ওইটার কোনো ভালো কাজ মনে হয় না। সো এটা দ্বারা কি বোঝাচ্ছি? আমাদের ব্রেইন এইভাবে কাজ করতে করতে অসুস্থতায় জড়িয়ে একটা ডিফারেন্ট ব্রেইন হয়ে গেছে, যেটার আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ব্রেইন মনে হয় এইরকমই। কিন্তু আপনার ব্রেইন তো ওইভাবে কোনোদিন পারফর্ম করতেই পারলো না। তাহলে আপনি মানে কম্পেয়ার করবেন কেমনে? আসলে আমার ব্রেইন কি এরকম নাকি অন্যরকম ছিল? তার মানে কি বুঝাইলাম আমরা?
আমাদের ব্রেইনটাকে এমন ভাবে আমরা অভ্যস্ত করে ফেলছি, ওইটার ভুক্তভোগী বা প্রায়শ্চিত্ত আমাদেরকে করতে হয় যে আমি মনোযোগ দিয়ে কোনোটা কাজ করতে পারি না। সো সলিউশনটা খুব সিম্পল। সলিউশনটা হইলো, যেই রোগী হওয়ার পরে আমার কাছে মনে হইতেছে যেহেতু নর্মাল ব্যাপার, ওইটাকে ফার্স্ট অফ অল রোগ মনে করা। সেকেন্ড অফ অল, একসাথে আমার ব্রেইনকে আর এতগুলো কাজ না দেওয়া, আস্তে আস্তে সিঙ্গেল সিঙ্গেল কাজ করে করে ব্রেইনকে একটু গ্যাপ দেওয়া। ব্রেইন বুঝুক যে আমি ধাপ করে গাছ থেকে নাইমেই দৌড় দিচ্ছি না, আবার ডান দিকে যা আবার বাম দিকে যাচ্ছি না, তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। সো ব্রেইনকে ওইভাবে ভিজুয়ালাইজ করে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যে মস্তিষ্কের টাস্ক লোড এটা কমে যায় এবং আমরা হচ্ছে ফোকাস দিতে পারি। সো এটা আমরা একটা কনসার্ন বললাম, যেই জন্য আমরা অনেক ক্ষেত্রে ফোকাস দিতে পারি না। আচ্ছা, একটু চ্যাট বক্সে লিখে জানান তো কাইন্ডলি যে বোঝা যাচ্ছে কিনা, কারণ মাঝে মধ্যে অনেকে বলছেন যে বোঝা যাচ্ছে না, আবার আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেন যে বোঝা যাচ্ছে। সো অনেক ক্ষেত্রে হয় কি যে ওই এন্ডেও আমরা যারা আছি তাদেরও তো নেটওয়ার্ক অনেক সময় ইস্যু হয়। একটু লিখে জানান কাইন্ডলি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, 2-3 জনের যদি ঠিক হয়, দ্যাট মিনস আমার এখান থেকে ডেলিভারি ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা যাই। আর কেউ এখন মেসেজ না দিই। ওকে, 2 নম্বরটা হচ্ছে একটু আগে যেটা আমরা বললাম টাস্ক লোড। 2 নম্বরটা হলো সুইচিং কস্ট। সুইচিং কস্ট কি? ধরেন আপনি হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গা সুইচ করবেন। এই সুইচ করার এই ব্যাপারটা কিন্তু আপনার এনার্জি বার্ন করে। যেমন দেখেন এখানে আমরা লিখছি যে একটি কাজ থেকে আরেকটি কাজে যাওয়ার সময় সুইচিং কস্ট তৈরি হয়, ফলে প্রোডাক্টিভিটি বা গুণগত মান দুটোই কমে যায়। ওকে, সুইচিং কস্ট বলতে কি বুঝাইলাম? ওই যে একটু আগে বললাম যে ধরেন আপনি টানা ডিরেক্ট গাড়িতে, ওই যে ট্রানজিট ফ্লাইট আর হচ্ছে ডিরেক্ট ফ্লাইট, যারা দেশের বাইরে যারা অভ্যাস আছে তারা বোধহয় এটা ভালো বুঝবেন যে ট্রানজিট ফ্লাইট আর হচ্ছে ডিরেক্ট ফ্লাইট। সো ট্রানজিট ফ্লাইটে গেলে হয়তো খরচটা কম হয়, কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আমাদের অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়। সো এই যে শারীরিকভাবে আমরা টায়ার্ড ফিল করি, ক্লান্ত ফিল করি, তার মানে কি? টাকা কম লাগতেছে মানে হইলো আমার বডি ওই টাকাটা পোষায় দিচ্ছে কষ্ট কইরা। আর ডিরেক্ট ফ্লাইট যদি হয় তাহলে কিন্তু খুব দ্রুত যাওয়া যায়। সো ব্রেইনেরও সুইচিং কস্ট বলে একটা ব্যাপার আছে যে আপনি টানা একটা জিনিস করলে যতটা ভালো ফায়দা পাইতেন, রেজাল্ট পাইতেন, কিন্তু যখন এই যে ট্রানজিট ফ্লাইটের মতো মাল্টিপল টাইম আপনি একটা টাস্ক থেকে আরেকটা কাজে সুইচ করেন, এই সুইচিং এর একটা কস্ট আছে। মানে আপনার ব্রেইন ১ ঘন্টা একটা কাজ করলে যদি ১০টা, মানে আপনাকে যদি আহ, মানে কি বলা যায়, ১ ঘন্টা আপনি একটা কাজ করছেন, ১ ঘন্টা টানা একটা কাজ করলে যে রেজাল্ট আপনি পাইতেন, ওই ১ ঘন্টায় ১০টা কাজ করলে সুইচিং কস্ট বলে, মানে একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়ার যে পরিশ্রম, এই বাবদ আপনার টোটাল কাজের যে এফিসিয়েন্সি বা রেজাল্ট, ওটা মিনিমাম 20-30% কিন্তু ফল করে বা কমে যায়। যেটাকে আমরা ওই যে ট্রানজিট ফ্লাইটের সাথে কম্পেয়ার করেছি। আর আগেরটা আমরা বললাম যে মাল্টিপল কাজ করলে ওই টাস্ক লোড ক্রিয়েট হয়, কিন্তু আমাদের মনে হয় যে আমি তো অনেক কাজ করতে পারছি। সো এটা আমরা গেল। ৩ নম্বরটা হইল যে আমাদের যে কনসেন্ট্রেশন বা মনোযোগ, ধরেন নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া বা অনেকগুলো কাজ আমরা একত্র করি, যেটা আমরা প্রথম উদাহরণের সঙ্গে মিলে যায়। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা ৪ নম্বরে বলছি, যেই কারণে আমরা ফোকাস রাখতে পারি না। দেখেন আমি একটা ব্যাপার একটু স্মরণ করায় দিতে পারি মনে হয়, যে ফোকাস এই জিনিসটা কখনোই ন্যাচারাল কোনো বিষয় না, বুঝছেন? যে ন্যাচারালি আরে ও এত মনোযোগ দিয়ে কাজ করতে পারে, আবার ন্যাচারালি কোনো মানুষ খুব একটা মনোযোগ দিয়ে হয়তো কাজ করতে পারে না। সো এই যে ন্যাচারালি কেউ মনোযোগ দিয়ে কাজ করছে, আবার কেউ হয়তো মনোযোগ দিয়ে কাজ করছে না, এই ব্যাপারটা তো ভাই ন্যাচারাল না। এটা একটা ট্রেইনেবল স্কিল, এটা একটা নিয়ন্ত্রণযোগ্য বা কন্ট্রোলেবল একটা জিনিস। চাইলে আপনার যে ফোকাস নাই এটা আপনি ফেরত আনতে পারবেন যদি পেছনের কারণগুলা জানেন। ওকে, তাহলে ৪ নম্বর কারণটা কি? বড় কোনো পারপাস না থাকার ফলে ব্রেইন ছোট ছোট অনেক কাজে ফোকাস দিয়ে ফেলে। এটাকে ব্রেইনের বেসিরিয়াস দশা বলা যেতে পারে। এটা কেমন? যেমন আপনার হচ্ছে যে আগামীকাল এক্সাম, বুঝেন? আগামীকাল আপনার হচ্ছে এক্সাম। এটা তো বিশাল, মানে ফোকাস বা বিশাল মনোযোগ দেওয়া টাইপের কাজ। যে আপনি যদি ফেইল করেন তাহলে আপনার একটা বছর শেষ, রাইট? সো এই যে আপনি যদি ফেইল করেন আপনার একটা বছর শেষ। যখন এই পারপাসটা আপনার ব্রেইনে খুব ক্লিয়ার যে আমি কেন পড়তে বসছি, তখন আপনার ছাদে বারবিকিউ হচ্ছে, আপনি যাবেন না। আপনার কোনো একটা ফ্রেন্ড কোথাও ঘুরতে যাচ্ছে, আপনি হয়তো যাবেন না। তার মানে বিগার কোনো পিকচার অথবা বিগার কোনো পারপাস যখন থাকে না, তখন ওই মানুষটা প্রচুর ফ্রেন্ডলি হয়। মানে কেউ ডাকলেই ওরে পায়। কারণ ওর তো ওরকম বড় কোনো গোল বা কোনো পারপাস নাই। সো এইটা একটা বড় কারণ যেই জন্য আমাদের ব্রেইন কোনো একটা কিছুতে মনোযোগ দিতে পারে না। কারণ যেই মোমেন্টে আমার ক্লোজ কোনো মানুষ হসপিটালাইজড, ওই মোমেন্টে আমি তো বহু জায়গায় যাব না, অনেক কিছুতে না বলবো। কারণ আমার কাছে ওই মুহূর্তে
হিরো হওয়ার মতো কোন একটা টাস্ক বা কোন একটা কাজ আছে যেটাকে আমরা হিরো টাস্ক বা এরকম কিছু বলতে পারি, ওই বিগার ভিশন বা কোনো পারপাস বা কোনো একটা পিকচার বা কোনো একটা ছবি, এটা যদি খোলা থাকতো তাইলে আপনার ব্রেন আসলেই ভালো করে পারফর্ম করতো। তাহলে আমরা স্লাইড অন যেটা দেখলাম যে আমরা মনোযোগ দিয়ে কাজ করতে না পারার 4টা রোগ আমরা আবিষ্কার করেছি। একটা হইলো মস্তিষ্কে আমরা কাজের লোড দিয়ে ফালাই। 2 নম্বরটা হইলো একটা কাজ থেকে আরেকটা কাজ খুব দ্রুততম টাইমে আমরা যখন সুইচ করি, ওইটা একটা সুইচিং কস্ট বলে একটা ব্যাপার আছে। 3 নম্বরটা হইলো নানান ডিস্ট্রাকশনের মধ্যে থাকা। 4 নম্বরটা আমরা বলেছি বিগার কোনো পারপাস বা কোনো একটা গোল আমাদের না থাকা। ওকে, এই জায়গাটা আমাদের ক্লিয়ার কিনা একটু আমি চ্যাট বক্সে শুনবো, প্লাস হচ্ছে আমার কথা ঠিকঠাক আছে কিনা এটা একটু জানতে চাই, কারণ টেকনিক্যাল বিষয় তো আমি কন্টিনিউয়াসলি বলে গেলে দেখা গেল আমরা কেউ হয়তো কোনো একটা একটু মিস করলাম বা বোঝা যায় না, একটু একটু কাইন্ডলি বলেন। এই কনসেপ্টটা কি ক্লিয়ার যে আমরা 4টা ডিজিজ বা 4টা রোগ আবিষ্কার করেছি যেই কারণে আমি মনোযোগ দিয়ে আসলেই কাজ করতে পারি না। এখন ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এখন আমরা মেসেজ কেউ না দিই। তো দেখেন, এখন এই যে আমি 4টা রোগের কথা বলছি, একটু আপনারা আমারে চিন্তা করে উত্তরটা দেন, লিখে বলতে হবে না, যে আসলে কি 4টা জিনিস কি বলেন কন্ট্রোলেবল না? কন্ট্রোলেবল তো। যে আমি আমার একটা বাউন্ডারি ক্রিয়েট করবো যে আমি এই মোমেন্টে এই কাজ করব, এই সময় আমি এটা করব না। সো এইভাবে যদি কাজটা করা যায় তাহলে কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে কাজ করতে পারি, যেটা ডিজিজ আবিষ্কারের আমরা ডায়াগনোসিস ফেজ 1 যেটা আমরা কভার করেছি। ওকে, এবার আসেন, তাইলে আমরা যদি খুব মনোযোগ দিয়ে কাজ করতে চাই বা হচ্ছে যে কোনো একটা কিছুতে কন্টিনিউয়াসলি লেগে থাকতে চাই, ডিপ ওয়ার্ক বা ফোকাস যেটাকে আমরা বলতে পারি, এটার 6টা উপাদান আছে বা 6টা এলিমেন্ট আছে। কি কি এলিমেন্ট আছে আসেন আমরা একটু দেখি। 1 নম্বরে হইলো ডেপথ অফ কনসেন্ট্রেশন। ওকে, অর্থাৎ ডিস্ট্রাকশন বা কোনো বিক্ষিপ্ততা ছাড়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে জটিল কাজে নিমগ্ন হওয়া, মস্তিষ্কের সর্বোচ্চ কগনিটিভ ক্যাপাসিটি ব্যবহার করা। অর্থাৎ এমন সমস্ত কিছু থেকে আপনি বেরোয় থাকবেন যে আপনি গভীর মনোযোগে কাজ করতে পারেন। আপনি আবার বুঝেন কথাটা, শুধু মনোযোগ বলি নাই কিন্তু গভীর মনোযোগে কাজ করা। আপনি যখন চোখটা বন্ধ করেন, আপনার আশপাশে যখন কোনো নয়েজ থাকে না, একটা তো ধরেন মনোযোগের, এটাকে আপনি সহজ করে বলতে পারেন যে ডেপথ, আর একটা হচ্ছে আপনি বুঝতে পারেন যে ওটার মানে হচ্ছে আপনার কি বলে, মানে ব্যাপ্তি। ওকে, এই ওয়ার্ডটা একটু মনোযোগ দেন। একটা হইলো মনোযোগের গভীরতা, আর একটা হলো মনোযোগের আপনার হচ্ছে ব্যাপ্তি। সো মনোযোগের ব্যাপ্তি মানে কি, একটা মনে আপনি কতগুলা জিনিস একসঙ্গে রাখছেন, এটা হলো মনোযোগের ব্যাপ্তি, যেটা মনোযোগের ওয়াইড অ্যাঙ্গেলটা বোঝায়। আর একটা হলো ডেপথ অফ মনোযোগ বা ডেপথ অফ কনসেন্ট্রেশন, যে একটা ঘটনার কত ডিপে আপনি ঢুকতে পারেন। ওকে, সো যখন আমি কোনো কাজে খুব মনোযোগ দিয়ে করতে চাই, ওই ক্ষেত্রে এটা এনশিওর করাটা খুব জরুরি যে আমি কি গভীরে ঢুকতাছি নাকি ওয়াইডে যাচ্ছি। বুঝেন, আমি কিন্তু বারবার এই ব্যাপারটা হচ্ছে খুব ক্লিয়ারলি আপনারা বুঝেন, আমি আশা করব যে মনোযোগের তাহলে 2টা অ্যাঙ্গেল আমরা পাইছি। একটা হলো ব্যাপ্তি, যে আমি একসঙ্গে কতগুলা জিনিস ভাবতে পারি, এটারে অনেকে কোনো কোনো ক্ষেত্রে এটাও দরকার আছে। আর একটা হলো মনোযোগের ডেপথ বা গভীরতা, যে এক ঘটনার কত ডিপে আমি ঢুকতে পারতেছি। ক্লিয়ার? তাহলে এইখানে তাহলে আমি যদি মনোযোগ দিয়ে কোনো কাজ করতে চাই, তখন আমাকে এটা এনশিওর করতে পারা জরুরি যে আমি কি মনোযোগের ওয়াইড অ্যাঙ্গেলে আছি, কত কিছু ভাবতে পারি এখানে আছি, নাকি একটারই ডিপে ঢুকতেছি। যদি মনে হয় যে একটার আপনি ডিপে যাইতেছেন, দ্যাট মিনস আপনি ফোকাস বা ডিপ ওয়ার্ক দিয়ে কাজ করতে পারার অবস্থানে চলে আসছেন ধীরে ধীরে। ওকে, এটা আনার জন্য কি করা যায়? 2 নম্বরে আমাদের দেখেন এক্সটেন্ডেড টাইম ব্লকস। ওকে, অনেক সময় আমি হচ্ছে যে হয়তো 5 মিনিট অথবা 10 মিনিট বলি, 5টা মিনিট কেউ আমার রুমে আইসো না, বা 10টা মিনিট আমার রুমে কেউ আইসো না। এরকম না, আপনি হচ্ছে টাইম ব্লক, অনেক ক্ষেত্রে হয় কি আমরা ছোট ছোট টাইম ব্লক করি, যে 25 মিনিটটা কাজ করে আবার হচ্ছে ব্রেক নিয়ে, যে পোমোডোরো যে টেকনিকটা, ওইটা কখনো কখনো ডেফিনেটলি খুব কার্যকর। কিন্তু আমার ব্রেইন ওই যে একটু আগে বলছি, ছোটবেলা থেকে ও তো মাল্টিপল কাজ করতে 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 একটা অসুস্থতা ওর কাছে সুস্থতা হয়ে গেছে। যখন একটা অসুস্থতা আমার কাছে সুস্থতা হয়ে যায়, ওই মোমেন্টে আমি কিন্তু আমার কাছে আর কোনো খারাপ লাগে না, কোনো গিল্টি ফিলিং হয় না। সো যেহেতু অলরেডি আমার ব্রেইনটা মেল ট্রিটেড, মানে খারাপ ভাবে ওর সাথে ব্যবহার করা হয়েছে, সো ওই রোগটা সারানোর জন্য আমাকে একটু লম্বা সময় ধরে, যেমন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা 1.5 ঘন্টা খুব মানে মনোযোগ দিয়ে, কাউরে ওই রুমে ঢুকতে দেওয়া যাবে না, যে কেউ ওই রুমে আসবা না, আমার ফোনে কেউ কল দিবা না। এইভাবে ব্রেইনকে আপনার নানাবিধ এক্সারসাইজের ভেতরে রাখলে, ওই যে 1 নম্বরে আমরা যে মনোযোগের গভীরতা বলেছি, ব্যাপ্তি না, আবার বুঝেন, মনোযোগের ব্যাপ্তি না, মনোযোগের গভীরতা, ওইটাতে আমরা ঢুকতে পারবো। এইভাবে ঢুকতে ঢুকতে একটা সার্টেন টাইম পরে
আমার আর এই জিনিসটা হবে না, আমি চাইলে 5 মিনিট মনোযোগ দিয়ে কাজ করতে পারবো, চাইলে 10 মিনিট কাজ করতে পারবো। সো ওইটাকে অভ্যস্ত করবার এটা একটা ফেজ বা প্রক্রিয়া। ওকে, 3 নম্বরটা হইলো হাই ভ্যালু টাস্ক। অর্থাৎ একটু আগে আমরা যেটা বলেছি যে আপনার কাজের বড় কোনো পারপাস সার্ভ করতে হবে। ধরেন আমি হচ্ছে ছোটখাটো কোনো একটা কাজ করতেছি, তাহলে তো আমার যে কোনো বন্ধু ফোন দিলে বিকেলে বের হয়ে যাবো ঘুরতে, এরকম না। আপনার এটা হাই ভ্যালু টাস্কে আপনি যখন থাকবেন তখন আপনার না বলাটা ইজি। ওকে, 4 নম্বরটা হলো জিরো ডিস্ট্রাকশন এনভায়রনমেন্ট, যেটা আমরা 1 এবং 2 এর মধ্যে বলে ফেলেছি যে আপনি যদি মনোযোগের ব্যাপ্তিতে না বরং গভীরতায় ঢুকতে চান, আবার বোঝেন, আপনি যদি মনোযোগের ব্যাপ্তিতে নয় বরং গভীরতায় প্রবেশ করতে চান, তাহলে নানাবিধ ডিস্ট্রাকশন সমস্ত কিছু আপনাকে ফালাই দিতে হবে। তাইলে আস্তে আস্তে আপনি বাধ্য মনোযোগের গভীরে প্রবেশ করতে। সো মনোযোগের গভীরতা আর ব্যাপ্তি দুটোর পার্থক্য আই গেস আমাদের কাছে ক্লিয়ার। 4 নম্বরটা বা 5 নম্বরটা হইলো ফ্লো স্টেটে প্রবেশ করা। ওকে, ফ্লো স্টেটে প্রবেশ করা বলতে কি বোঝাচ্ছি? এমন ভাবে কোন একটা কাজে ঢুকে যাওয়া যেই মোমেন্টে আপনি সময়ের জ্ঞান হারায় ফেলান। এইটা বোধহয় ছোটবেলায় আমরা যারা বই পড়ার অভ্যাস আমাদের অনেকের আছে, তারা কিছুটা বোধহয় রিলেট করতে পারবো যে আমি একটা বই নিয়ে বসছি, একদিনের মধ্যে হয়তো একটা বই শেষ হয়ে গেছে। তার মানে ওই মুহূর্তে আপনি কিন্তু ফ্লো স্টেটে প্রবেশ করেছেন, কারণ আপনার সময়ের জ্ঞান হারিয়ে গেছে। এটার একটা গ্রেট এক্সাম্পল আছে। আপনার খুব প্রিয় কোনো মানুষ যার সঙ্গে আপনি আড্ডা দিতে বসছেন, আপনার কোনো একটা বন্ধু অনেকদিন পর দেখা হয়েছে, আপনি খেয়াল করেন এত দ্রুত টাইম চলে যায়। তার মানে কি ওই মোমেন্টে আপনি সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। তার মানে কোন টাইমে আমি সময়ের জ্ঞান হারাই? যেই টাইমে আমার প্রিয় কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে আমি অ্যাটাচড থাকি, ওই মোমেন্টটাই আমার ফ্লো স্টেট। তার মানে আপনি যেই কাজে ধরেন মনোযোগ দিতে চান, হয় ওই কাজ আপনার প্রিয় হইতে হবে, অথবা ওইটাকে প্রিয় করার চেষ্টা আগে করতে হবে, এন্ড দেন আপনি ফ্লো স্টেটে প্রবেশ করবেন। এখন একটা জিনিস আপনি মন থেকে ভালোবাসেন না, বা একটা জিনিস হয়তো মন থেকে পছন্দ করেন না, এটা আপনি হাজার মেথডও যদি ট্রাই করেন, মূলত আপনি কিন্তু ভাই ফ্লো স্টেটে যেতে পারবেন না। কারণ ওই যে খুব সিম্পল একটা উদাহরণ, যে আমি আমার প্রিয় কোনো বন্ধুর সঙ্গে যখন টাইম কাটাই, তখন আমি সময়ের জ্ঞান হারিয়ে ফেলি। কারণ আমি ওই ব্যক্তির সঙ্গে অ্যাটাচড বা সংযুক্ত। সো আপনি কোনো কাজেও যদি ঐরকম মানে ঐরকম ফ্লো স্টেটে যাইতে চান, তাহলে ওই কাজেও আপনাকে কিন্তু অ্যাটাচড ফিল করতে হবে। ওই কাজটা আপনার বন্ধু হইতে হবে। ওই কাজটা আপনাকে ভালোবাসতে হবে। এখন হয় যেই কাজটা আপনি করতেছেন ওইটাকে ভালোবাসা যায় কিভাবে সেগুলো আগে খুঁজেন, পরে না আপনার ফ্লো স্টেট। অথবা যেইটাকে আপনি ভালোবাসেন ওইটা দিয়ে কাজটা শুরু করেন, তাইলেও কিন্তু আপনি ন্যাচারালি ফ্লো স্টেটে চলে যাবেন। ওকে, সো 6 নম্বরে যেটা বিগ পারপাস অ্যালাইনমেন্ট, যেটা কিন্তু দেখেন আমাদের 3 নম্বরটা এবং হচ্ছে 5 নম্বর এবং 6 নম্বরটা প্রায় কাছাকাছি। যে বড় কোনো পারপাস, বড় কোনো ভ্যালু, এমন গ্রেট কোনো কিছু সার্ভ করে, ঐরকম কোনো কিছুর সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ভাই মাস্ট, যদি আপনি ফ্লো স্টেটে যাইতে চান। ওকে, এইটা না একটা খুব সুন্দর উদাহরণ আছে। যেমন আমাদের জুলাই অগাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই ভাইদেরকে শহীদ করেছেন, দেখেন এই মানুষগুলোর জীবনের দিকে আপনি তাকায় দেখেন, এই মানুষগুলোর কেউ কেউ হয়তো সারাটা দিনে আপনার হচ্ছে যে 500 টাকা আয় করেছে, 1000 টাকা আয় করেছে, 2000 টাকা আয় করেছে বা 5000 টাকা আয় করেছে। এটার জন্যে তারা ব্যাপক পরিশ্রম করত। চিন্তা করে দেখেন, আপনি এই জিনিসটা একটু মিলানোর ট্রাই করেন। আমরা কাইন্ডলি কেউ মেসেজ এই মুহূর্তে না দেই, এবং আমরা একে অপরকে নিষেধও না করি যে মেসেজ দিয়েন না। কারণ 10 জন মিলে নিষেধ করলেই তো আরো মেসেজ দেয়া হয়েই গেল। সেটা আমি একটু বলে দিলাম, একটু কাইন্ডলি কেউ দিয়েন না। হ্যাঁ, থ্যাংক ইউ। সো এটার পরে কারোর ওকেও বলার দরকার নেই। তাইলে এটাও কিন্তু মেসেজ। ওকে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। সো এই যে মানুষগুলো যারা হচ্ছে যে 1000 টাকার জন্য বা 2000 টাকার জন্য বা 3000 টাকার জন্য সারাটা দিন তার পরিশ্রম করছে, তার মানে তারা অনেক হার্ড ওয়ার্ক করতে রাজি অল্প কিছু টাকার জন্য। ওকে, ফাইন। ওই মানুষগুলাকে আপনি চিন্তা করেন নিজেকে আপনার ওই জায়গায় রাইখা, যে ওই মানুষগুলারে কারোর ডাইকা যদি হচ্ছে ভাই এটা কাইন্ডলি কেউ মেসেজ না দেই, এই যে আপনি নিষেধ করলেন, কে যেন এই নিষেধ করাটাও তো একটা মেসেজ, আমরা কেউ না দিলেই হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, খুব মনোযোগ দিয়ে আমরা কাইন্ডলি আমরা জুলাই আগস্টের ওই কথাগুলো বলছিলাম। সো দেখেন, তাদের কাউকে আপনি ধরা যাক হচ্ছে 10 কোটি টাকা দিছেন। তো 10 কোটি টাকা দিয়ে আপনি তারা হচ্ছে বলছেন যে তুমি এটা কাজ করবা। এই যে যে মানে হচ্ছে কি বলে, একটা ট্রেন আসতেছে, তুমি এখানে চিত হয়ে শুয়ে থাকবা। চান্স হলো 50-50। যদি মানে হচ্ছে যে তুমি যেখানে শুইছো ওটা যদি হালকা উঁচা হয়, তাহলে হয়তো তুমি মইরা যাবা। আর ম্যাক্সিমাম তো সম্ভাবনা আছে যে তুমি হয়তো মরবা না, কারণ ট্রেন তো উপর দিয়ে চলে যাইবো। আপনি আমারে বলেন তো, ধরেন নিজের চিন্তা কইরা,
আপনি কি ১০ কোটি না ১ কোটি ১০ কোটি না আমি ৫০ কোটি টাকা দিলাম। আপনি আসলেই ওইটার নিচে শুয়ে থাকবেন? বা আমাদের যে ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ করেছেন, তারা প্রচুর পরিশ্রম করেছে, তারা জীবিকা নির্বাহের জন্য। তারা কিন্তু ৫০ কোটি টাকা দিলেও ট্রেনের নিচে চিত হয়ে শুয়ে থাকবে না। অথবা বলা হইল এই ছাদ থেকে তুমি লাফ দিয়ে ওই ছাদে যাইবা, চান্স 50-50, জোরে যদি লাফটা দিয়েই ফেলতে পারো তাহলে তো তুমি পার, আর যদি একটু বেঁধে যাও তাহলে হয়তো মরবা। 100% শিওর না যে মরবা, 50% শিওর যে তুমি বাইচেও থাকবা। তার মানে এই মানুষগুলো এত টাকার জন্যেও জীবনটাকে রিস্কের মধ্যে রাখে না, অথচ গুলির সামনে তারা কিন্তু দাঁড়িয়ে ছিল, তারা কিন্তু শহীদ হয়েছেন, তারা দেখতেছেন গুলি আসতেছে, তাদের সুযোগ ছিল দৌড়ে পালিয়ে কোথাও চলে যেতে, কেউ তারা জোর করে পাঠায় নাই। তার মানে লাইফে কোনো মানুষ যেই মোমেন্টে তার পারপাস পাওয়া যায়, আমার জীবনের বিনিময়ে হইলেও আমরা যে উদ্দেশ্যে নেমেছি আমি এটা পূরণ করতে চাই, ওই মোমেন্টে গুলিও, পিস্তলও, বন্দুকও তারা ডিফোকাসড করতে পারে না, সে ফোকাসড হয়ে দাঁড়ায়ই থাকে। তার মানে আমার আপনার অনেকের সমস্যা এটা না যে আমি মনোযোগিতা কাজ করতে পারি না। আমার আপনার অনেকের জীবনের সমস্যা এটা না যে আমি ফোকাসড ওয়ার্ক করতে পারি না। আমার আপনার সমস্যা এটা না যে আমি ডিপ ওয়ার্ক করতে পারি না। বরং আমার আপনার সমস্যা হইল আমাদের লাইফে হাই ভ্যালু কোনো টাস্ক নাই। আমার লাইফে বড় কোনো পারপাস নাই। অথবা আমি যে কাজটা করতেছি এই কাজটার সাথে বড় কোনো পারপাসকে আমি অ্যালাইন করতে পারি নাই। এইটা সবথেকে বড় সমস্যা। কারণ এইটা যেইদিন সার্ভ হয়ে যাইত, ওইটা আপনি যেদিন পায়ে যাইতেন, ঐদিন ওইটা আপনার কাছে বন্ধু মনে হইতো। ঐদিন আপনি ফ্লো স্টেটে চলে যাইতেন। সময়ের জ্ঞান হারিয়ে যেত। যে আসর থেকে মাগরিব পর্যন্ত ভাবছি তোমার সঙ্গে গল্প করব। রাত ১১টা বেজে গেছে, গেট তো বন্ধ হয়ে যাবে। না গেলে তো হয় না দোস্ত, আরেকদিন দেখা হইব। দিস ইজ কল্ড ফ্লো স্টেট। সো এইটাতে ঢুকবার জন্য বড় পারপাস দরকার। ওইটাকে মহব্বত করা দরকার। ওইটাকে বন্ধু মনে হওয়া দরকার। এটা না হইলে ভাই আপনি বহু সায়েন্স খাটায়ও ফোকাসড আপনি হইতেই পারবেন না। তাহলে পেছনে আমরা ৬টা ডিজিজ দেখেছি যে জন্য আমরা ডিপ ওয়ার্ক করতে পারি না। এই মুহূর্তে আমরা ৬টা এলিমেন্টস দেখলাম যেটা থাকলে আমরা ডিপ ওয়ার্ক করতে পারি। মজার ব্যাপারটা হইল আগেও যা ছিল সেগুলোও কন্ট্রোলেবল, এখনো যা আছে এগুলোও আলহামদুলিল্লাহ কি কন্ট্রোলেবল। ক্লিয়ার? ওকে, ওকে। এই জায়গায় দেখেন আমরা খুব সিম্পল একটা উদাহরণ দিয়েছি। এই স্লাইডে আমাদের একটু কম টাইম যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 ইয়ার্স বা 40 বছর, ওই মোমেন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত প্রদান করেছেন। যেই মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেয়ে গেলেন, যেই মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কি মিশন এটা তিনি বুঝে ফেলেছেন। যেই মোমেন্টে আবার বুঝেন, যেই মোমেন্টে কাইন্ডলি কেউ মেসেজ না দেয় প্লিজ, যেই মোমেন্টে আপনি আপনার মিশনটা পেয়ে গেছেন, নবীজি যেই মোমেন্টে মিশনটা পেয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় বসে থাকতেন, চিন্তা করতেন। যেই মোমেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশনটা দিয়ে দিয়েছেন, ওই মোমেন্ট থেকে কন্টিনিউয়াসলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ভয়ের শিকার হয়েছেন। তিনি বহু কিছু হারিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তার মতো অভিজাত বংশের একটা মানুষ, কুরাইশ বংশের একটা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত উন্নত বংশের একটা মানুষ, তার কোনো কিছুর অভাব ছিল না। তিনি ওই টাইমের আরবের যেকোনো ইয়াং মানুষের থেকে অনেক বেশি হাই অ্যাচিভার ছিলেন। সেই মানুষটা এত নির্যাতন, এত কিছুর শিকার হয়েছে। কারণ ওই মুহূর্তে তিনি তার মিশন পেয়ে গেছেন। এখন আমার আপনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফে কোনদিনও তার মিশন থেকে বিচ্যুত হইছেন? হন নাই তো। তিনি যখন মক্কা থেকে মনে হচ্ছেন যে কাউকে দাওয়াত দেওয়ার কাজ হচ্ছে না, তিনি তায়েফে গেছেন খুব আশা করে যে তায়েফে তো আমার আত্মীয়-স্বজন আছে, ওরা বোধহয় আমার কথা শুনবে। কিন্তু ওই তায়েফবাসীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টর্চার করেছেন এবং নবীজি অফেন্ডেড হন নাই। বরং তায়েফবাসীদের জন্য দোয়া করছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাড আ পারপাস টু সার্ভ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এমন একটা পারপাস দিছেন যেটা সার্ভ করার জন্য জীবন গেলেও তিনি কন্টিনিউ করে গেছেন। ওই যে বড় পারপাস এইটা যেই দিন তিনি পেয়ে গেলেন, কি লেভেলের ফোকাসড হয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাঁত পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে, রক্তাক্ত তিনি হয়েছেন, তারপরে তিনি ওই মিশন থেকে সরেন নাই। যেমন দেখেন তার ধৈর্য, পরিকল্পনা, কৌশল পরিবর্তন হলেও লক্ষ্য কখনো বদলায়নি। সাহাবীদের জীবনেও দেখা গেছে স্পষ্ট ইমানি পারপাস তাদেরকে কষ্ট, প্রতিবন্ধকতা সত্ত্বেও একই গোলে, একই লক্ষ্যে ধরে রাখতে সাহায্য করেছিল।
তার মানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের মিশনে তিনি একটি মাত্র মূল পারপাস বা উদ্দেশ্য তাওহীদ প্রতিষ্ঠা ও মানুষের তাজকিয়া বা মানুষের আত্মশুদ্ধি নিশ্চিতকরণ, এইটা থেকে নবীজি কখনোই সরে আসেন নাই, কারণ তিনি ওই পারপাসটা পেয়েছেন। সো এটা আমরা প্রফেটিক লাইফস্টাইল থেকেও আলহামদুলিল্লাহ পেলাম। ওকে, এই স্লাইড অংশটা শেষ হলে আমি হচ্ছে যে আপনাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারি যে আমরা এইটুকুন কতটুকু বুঝলাম। সো এখনো পর্যন্ত কেউ কাইন্ডলি মেসেজে আমরা কিছু না বলি। ওকে, সো এই জায়গাটা খুব মনোযোগ দেন যে এতক্ষণ তো আমরা পারপাস বললাম, তাই না? এইটার আরেকটু আমরা এলাবোরেশন করেছি। সেটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের পারপাসটা কি ছিল এটা আমরা বুঝতে পারছি। এখানে দেখেন তারা কেন এই লক্ষ্য পূরণ করতে চায়। দুনিয়া ও আখিরাত দুই দিক থেকে এটা স্পষ্ট করতে হবে। অর্থাৎ আমরা কেন একটা জিনিস অ্যাচিভ করতে চাই? দুনিয়া এবং আখিরাত যেটাকে আমরা হলিস্টিক অ্যাপ্রোচ বলি। ওই জায়গা থেকে যদি আপনি এই ব্যাপারটা না দেখেন, তাইলে কোনদিনও আপনি ওটার সাথে স্টিক করতে পারবেন না, ওটার সাথে লেগে থাকতে পারবেন না। ওকে? ২ নম্বরে হইলে একটা হইলে আপনি বলতেছেন যে, "আমি তো ভাই এটা করতেছি দুনিয়া এবং আখিরাত আমি যেন উভয় জাহানে সফল হই সেইজন্য।" কিন্তু এটা ক্লিয়ারলি আপনি বলতে পারেন না কেমনে? মানে আপনি যে পারপাসটা সার্ভ করতে চান, আপনি জীবনে যে উদ্দেশ্যের পেছনে ছুটতে চান, এই ব্যাপারে আপনাকে ক্লারিটি অর্জন করতে হবে। যদি ক্লিয়ার থাকেন, তাইলে আপনি ওইটাতে কি করতে পারবেন? এই যে দেখেন, ফোকাস দিতে পারবেন। যেই মোমেন্টে আপনি ফোকাস দিতে পারছেন, ওই মোমেন্টে আপনি কনসিস্টেন্ট হয়ে যেতে পারবেন। ওকে? আমি আবার একটু এই পয়েন্টটা একটু সাম আপ করি। ফার্স্ট অফ অল আপনার একটা বড় পিকচার বা বড় একটা পারপাস পাইতে হবে, ১। ২ নম্বরে ওই পারপাসটা খুব ক্লিয়ার হইতে হবে। ভেগ হওয়া যাবে না। যে ভাই আমি হচ্ছে যে আল্লাহর জন্য জীবনের সব করতে চাই। ক্লিয়ারলি একটু বলেন আল্লাহর জন্য কোনটা করতেছেন? এটা ক্লিয়ার না থাকলে আপনি কি হইতে পারবেন না বলেন তো? ফোকাস দিতে পারবেন না। আর যখন পারপাস পাইছেন, খুব ক্লিয়ার হয়েছে, ফোকাসও দিতে পারছেন, তখন ন্যাচারালি ওইটাতে আপনি কনসিস্টেন্ট হয়ে যেতে পারবেন। ওকে? সো গেল এই পয়েন্টটা। এখন আমরা কিছু টেকনিক বলব। এই টেকনিক গুলো ফলো করলে পেছনের রোগগুলো সেরে যাবে ধীরে, ধীরে ইনশাআল্লাহ। একটু আমাকে চ্যাট বক্সে এখন আবার একটু বলেন। আমরা কাইন্ডলি বিরক্ত না হই। মানে আমি যেই মোমেন্টে বলবো চ্যাট বক্সে বলতে, ওই মোমেন্টে বলিয়েন। তাইলে কিন্তু আমরা কেউ ডিস্ট্রাক্টেড হব না। সো একটু বলেন যে এই পর্যন্ত ক্লিয়ারলি বোঝা গেল কিনা, আমার সাউন্ড ঠিক আছে কিনা? কারণ মাঝে মধ্যে এটা জিজ্ঞেস না করলে আমরা কিন্তু আ অনেক ক্ষেত্রে হারিয়ে যাই। সো এটা একটু কাইন্ডলি বলেন। যে সমস্ত কিছু ক্লিয়ারলি বোঝা গেল কিনা, সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু জানান। ওকে, ওকে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে একটু বলি আমি। আচ্ছা, বলতে থাকেন সবাই। আমি বলার পরে একটু কাইন্ডলি আমরা বন্ধ হয়ে যাব। আমরা হচ্ছে আমাদের সেশন শেষে আমরা হচ্ছে যে একটা Google ফর্ম দিতে পারি। ওই Google ফর্মটা একটু আপনারা পূরণ করিয়েন। ওইখানে হচ্ছে যে মানে এইটা নিয়ে আপনাদের মন্তব্যটা আরো প্রপারলি করার সুযোগ হবে। সো এইটা মূলত আমরা ২ টা কারণে নিই। অন্যান্য সেশনেও আমরা ফর্মটা দেই। একটু কষ্ট হয় হয়তো আপনাদেরকে পূরণ করতে। সো এটা কাইন্ডলি একটু করিয়েন। সো এটা গেল। সো এটা পূরণ করলে আমরা অনেক ক্ষেত্রে ইন্সপায়ার্ড হওয়ার সুযোগ পাই আলহামদুলিল্লাহ। যদি আমাদের মনে হয় যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আবার কখনো আমরা নিজেদেরকে আরো উন্নত করার সুযোগ পাই যে এই জায়গাতে বোধহয় বেটারমেন্ট এর সুযোগ ছিল। ওকে ফাইন আলহামদুলিল্লাহ। এখন আমরা আপাতত তাইলে বোধহয় আ ওকে আপাতত আমরা কেউ এখন ইয়া না করি। আমি লাস্টে হচ্ছে কিছু কোয়েশ্চেন এর আনসার করে দিব। আপাতত আর কেউ জিজ্ঞেস না করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহু খাইর। ওকে। এখন আমরা ডিপ ওয়ার্ক সেশন ডিজাইন স্টেপ বাই স্টেপ এইটা কিভাবে করতে হবে এইটা নিয়ে হচ্ছে আমরা আলাপ করি। লাস্টে আমরা একটা সামারি টানবো, অসুবিধা নেই। সো যদি কোথাও অস্পষ্টতা থাকে আমি এখন একটু বলে রাখি, আমরা পিডিএফটা দিব ইনশাআল্লাহ। রেকর্ডিংটাও সম্ভবত দিব। রেকর্ডিংটা সিউরলি বলতে পারছি না। আ রেকর্ডিংটা একটু কেটেও হয়তো দেয়া লাগতে পারে। বাট মানে পিডিএফটা রেকর্ডিংটা দুটোই সাধারণত আমরা দিই যদি কোনো অসুবিধার মধ্যে আমরা না পড়ি। সো আশা করতে পারেন যে আমরা দুটোই দিব ইনশাআল্লাহ। অসুবিধা নাই। সো এইটুকুন মোটামুটি জানিয়ে রাখা। সো রেকর্ডিং যদি পাওয়া যায় তাহলে তো আপনি এটা একটু বারবার টেনে টুনে যদি দেখেন তাহলে কিছু জায়গায় না বুঝলেও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আর পিডিএফটা থেকে প্রত্যেকটা পয়েন্ট ধরে, ধরে আপনারা আরো স্টাডি করলে আরো আই গেস ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওকে। সো এখন আমরা তাইলে হচ্ছে যে ফোকাস দেওয়ার জন্য আমি খুব সিম্পল একটা উদাহরণ হয়তো আমরা টানতে পারি যে ডিপ ওয়ার্ক সেশন ডিজাইন এটা আমরা কিভাবে করতে পারি? আমাদের ব্রেইনটাকে এক্সারসাইজ করায়া আমাদের ব্রেইনটাকে ভালো করবার জন্য। ওকে? সো আমরা আমাদের ব্রেইনটাকে একটু ভালো আমরা কাইন্ডলি কেউ এখন মেসেজ না দিই। আমি লাস্টে অস্পষ্টতাগুলা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের যে ফর্মটা থাকবে ওইখানেও আমরা চেষ্টা করব যে আপনার কোনো একটা কথা হয়তো ক্লাসে বলতে চেয়েছেন, হয়তো আমাদের শোনার সুযোগ হয়নি বা হয়তো বলেছেন আমি পড়তে পারি নাই। এটাও আমাদের ওই ফর্মের মধ্যে রাখতে। সো দ্যাট এখন যে কোনো প্রশ্ন যেটা মনে হচ্ছে এটা করবার দরকার ছিল,
এটা আপনি আমাদের ফর্মেও করতে পারবেন এবং ওইটা আমরা পড়ি, অসুবিধা নেই। সো পিডিএফ আমরা পাবো কিনা, রেকর্ডিং পাবো কিনা, এরকম নানাবিধ অস্পষ্টতা, এটা আমাদের কিছু প্রশ্ন তো আমি লাস্টে বলে দিব, সমস্যা নাই। আর কিছু জিনিস আমাদের ফর্মে আপনারা জিজ্ঞেস করিয়েন, আমরা ক্লাসটা ইনশাআল্লাহ কন্টিনিউ করি। ওকে, সো এখন আমরা আমাদের ব্রেইনটাকে সঠিক করবার জন্য কি করতে পারি? ওকে, ১ নম্বরে আমরা আগামী ৩০ দিনের জন্য, সামনে রমাদান আসছে, এটা একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। সো এই ৩০ দিন আমরা যে কোনো একটা গোল সেট করতে পারি, যে কোনো একটা লক্ষ্য আমরা সেট করতে পারি। ধরা যায় আমরা কোরআন শেখা, যেমন মানে রমাদান মাস গ্রেট কিন্তু একটা সিঙ্গেল কারণে, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে। সো এটা একটা গ্রেট আইডিয়া হতে পারে। অন্য যে কোনো আইডিয়াও আমরা চিন্তা করতে পারি, জাস্ট এক্সাম্পল হিসেবে বলা, যে আগামী ৩০ দিনের জন্য যে কোনো একটা সিঙ্গেল লক্ষ্য আপনি সেট করবেন। ওকে, আমরা ধরছি যে আমি বিশুদ্ধভাবে কোরআন শিখবো, এটা ধরতে পারি। আমি ধরতে পারি নামাজে যে সূরাগুলো আমি পড়ি সেগুলোর অর্থ আমি শিখবো। ওকে, সো যে কোনো একটা লক্ষ্য আমি সেট করছি। ২ নম্বরে হইল মানে এই লক্ষ্যটাকে খুব স্মার্ট ওয়েতে করা এবং এটার সঙ্গে ইমানি ইন্টেনশন এড করা। একটু কমপ্লিকেটেড লাগছে হয়তো। স্মার্ট বলতে বোঝানো হয় যে কোনো লক্ষ্য এমন ভাবে সেট করা, যেমন এগুলোর একটা পূর্ণ রূপ আছে, যেমন হচ্ছে এটা যেন স্পেসিফিক হয়, মানে আমি যে লক্ষ্যটা সেট করব এটা যেন খুব স্পেসিফিক হয়, যে আমি এই রমাদানে পুরো কোরআন আমার খতম দেওয়ার দরকার নেই। স্পেসিফিক্যালি আমি আল কোরআনের 10টা সূরা মুখস্থ করব, অর্থ জানবো, ব্যাখ্যা জানবো, খুব স্পেসিফিক হয়ে গেল। অথবা হতে পারে যে আমি যে কোনো 5টা পারা খুব বিশুদ্ধভাবে যেন তিলাওয়াত করতে পারি, এটা কিন্তু খুব স্পেসিফিক। ২ নম্বরে হইল ওইটা যেন মেজারেবল হয়। মেজারেবল মানে হচ্ছে ওইটা আপনি যেন পরিমাপ করতে পারেন, যে আপনি প্ল্যান করছেন যে 10টা হয়তো আপনি হচ্ছে পড়বেন। ওকে, 10টা সূরা, তার মানে আপনি প্রথম 5 রোজা একটা হইছে, তার মানে আপনি কিন্তু গণনা করতে পারতেছেন যে একটা আমার হয়ে গেছে। ৩ নম্বরটা হইল আপনার এটা যেন অ্যাচিভেবল হয়, মানে এটা যেন অর্জনযোগ্য হয়, যে আমি প্ল্যান করছি যে এই রমাদানে আমি পুরো কোরআন মুখস্থ করব। এখন আমরা অনেকে তো মাদ্রাসায় পড়ি নাই। এখন আপনি আমাদের বলেন এটা কি অ্যাচিভেবল, এটা কি অর্জন করার মতো, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তার মানে ৩ নম্বরে যে কোনো লক্ষ্য সেট করবার ক্ষেত্রে ওইটা যেন সম্ভব হয়, এটা ব্রেইনে রাখতে হবে। ৪ নম্বরটা হইলো ওইটা যেন রিলেভেন্ট হয়, বা ওইটা যেন আপনার সাথে রিলেট করে। যেমন এটা হইতে পারে আপনার ক্যারিয়ারের সঙ্গে মিলে, যে আপনাকে হয়তো এআইটা খুব সুন্দর করে শিখতে হবে, এছাড়া আপনি ক্যারিয়ারে গ্রো করতে পারছেন না। তার মানে এটা আপনার ক্যারিয়ারের সাথে মিলে, একদম আউট অফ নোওয়্যার, কিচ্ছু নাই, হুট করে কোনো একটা জিনিস আপনার মনে হয়েছে এই রমজানে আমি হচ্ছে মানে ব্লক চেইন ডেভেলপমেন্ট শিখে ফেলবো। শিখতেই পারেন যদি আপনার ক্যারিয়ারের সঙ্গে মিলে, বাট এটা খুব রিলেভেন্ট যেন হয়, যে এআই খুব হাইপ চলছে, এটা তো আমার শেখা দরকার। অথবা হচ্ছে যেহেতু মাসটা রমাদান, তাহলে আমি কোরআনটা শিখে ফেলাই, এরকম ব্যাপারটা রিলেভেন্ট হইতে হবে। এবং টি হইলো টাইম বাউন্ড, অর্থাৎ এটা যেন একটা টাইম ফ্রেম থাকে, যে আমি ৩০ দিনে 10টা শিখবো। তার মানে টাইম বাউন্ড হইলো, মেজারেবল হইলো, অর্জনযোগ্য হইলো, অ্যাচিভেবল যেটা, তারপরে হচ্ছে যে এটা আপনার সাথে রিলেট করে, এরকম অনেক কিছু মিলায়া। আবার বুঝেন ভাই, খুব মনোযোগ দেন, এই স্লাইডটা খুব মনোযোগ দেন। বাকি জিনিসগুলো আমরা একটু সংক্ষেপে বললেও হবে ইনশাল্লাহ, বুঝছেন? এই জায়গাটাই মেইন। লাস্টে আমাদের একটা সামারি আছে। ওকে, তাহলে যে কোনো একটা সিঙ্গেল গোল আপনাকে সেট করতে হবে ফার্স্ট অফ অল, খুব জরুরি এটা। এবং হচ্ছে যে আমরা ২ নম্বরে বলেছি ওটা খুব স্মার্ট হইতে হবে। তাহলে আমরা কোরআন শিখবো, এটা প্ল্যান করছিলাম। ২ নম্বর এটা আরো স্পেসিফিক করেছি। ওকে, ডিপ ওয়ার্ক ব্লক। এখন এই কোরআনটা শেখার জন্য আমি খুব ডিপলি, মানে আমি যেন ডিপ ওয়ার্ক করতে পারি। ওকে, ডিপ ওয়ার্ক করার জন্য একটা ব্লক সিস্টেম করতে হবে। ব্লক বলতে ধরেন আমি ব্লক মানে হইলো, মানে এটার আগে পরে যা আছে এগুলো সব বাদ দিয়ে আমি ২ পাশে একটা দেয়াল টেনে দিব, যে ধরা যাক ফজরের পরে আমি ১ ঘন্টা কেউ আমার ডাকবা না, ফোন দিবা না, কিচ্ছু করবা না। অথবা হচ্ছে যে জোহরের পরে ২টা থেকে ৩টা আমার কেউ কিছু ডাকবা না। এইভাবে যতটুকু পারেন, সেটা ২০ মিনিটও হইতে পারে, এটা ব্লক করা। ওই টাইম আসলেই যেন ব্লক হয়। তো এটা আমরা করব। তাইলে আমি প্রতিদিন জোহরের পরে দুপুর ২টা থেকে আল কোরআনের যে কোনো একটা সূরা মুখস্থ করতে বসে যাব। কারণ আমি প্ল্যান করছি 10টা। তাহলে আমরা ৩ নম্বরটাও হয়ে, আবার বুঝেন এটা কিন্তু ব্রেইনকে ট্রেনিং দেয়া। তার মানে আপনার ব্রেইনকে ট্রেনিং দিয়ে আপনি যদি ব্রেইন সুস্থ করে ফেলতে পারেন, তাহলে আপনার একটা জিনিস আলহামদুলিল্লাহ অর্জনও করে ফেললেন, এবং আপনার ব্রেইন একটা ব্যায়ামের ভেতর দিয়ে গেল। পরবর্তীকালে আপনার ব্রেইন একটু আগের থেকে বেটার ফোকাস দিয়ে কাজ করতে পারবে, কারণ এটা একটা প্র্যাকটিস। ওকে, এরপরে হইলো আপনার প্রি ওয়ার্ক রিচুয়াল, অর্থাৎ শুরু করার আগে ৩ থেকে ৫ মিনিট ছোট ছোট রিচুয়াল, যেমন দেখেন দোয়া, শ্বাসের ব্যায়াম বা জার্নালিং। যেমন আমি হচ্ছে যখন কোরআন পড়তে বসছি, আপনি অজু করে আসছেন, খুব জরুরি, অজু করে বসছেন, আপনি হচ্ছে যে রব্বি ইশরাহ লি সাদরি দোয়াগুলো পড়ছেন, রব্বি জিদনি ইলমা পড়ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন।
তার মানে কি দেখছেন, এইটাকে বলে প্রি ওয়ার্ক রিচুয়াল, যে মূল আমি যেটা ঢুকতাছি ওইটার আগে আমি কিছু অ্যাক্টিভিটি করব যেন আমি মূলটায় খুব সুন্দর করে পারফর্ম করতে পারি। ওকে, যেটা খুব জরুরি করবেন। এছাড়া ডিরেক্ট ঢুকে গেলে কিন্তু হয় না। দেখেন আমাদের অনেকের নামাজে মনোযোগ না থাকার একটা বড় কারণ কি জানেন? আমাদের অনেকের নামাজে মনোযোগ না থাকার একটা বড় কারণ হইল, নামাজের টাইম হয়েছে আমি দৌড় দিয়ে উজু করে নামাজে দাঁড়ায় গেছি। আরেকটা কারণ তো ডেফিনেটলি আমি কোন সূরার অর্থ হয়তো বুঝি না, বাট আরেকটা কারণ আমরা কেউ আলোচনা করি না, সেটা হচ্ছে নামাজের আগে আমাদের প্রি ওয়ার্ক রিচুয়াল নাই। নামাজের আগের প্রি ওয়ার্ক রিচুয়াল কি বলেন তো? আজানটা মনোযোগ দিয়ে কোনোদিন শুনি আমরা? ফোনে আজান দিলে বাটন চাপ দিয়ে অফ করে রাখি। ঘড়িতে আজানের টাইম মানে নামাজের টাইম হচ্ছে, নামাজে দাঁড়ায় গেছি, তার মানে আজান ফার্স্ট অফ অল শুনলাম না। 2 নম্বরে আজানের জবাব দিলাম না। 3 নম্বরে হচ্ছে যে আহ, আজান শোনার কিছুক্ষণ পরে উজু করতে যাব, নামাজের কিছুক্ষণ আগে আমি উজু করে একটু স্থির হয়ে বসলাম। দেখেন ওই যে তাহিয়াতুল উদু বলে যে 2 রাকাত নামাজ আছে না, এখন এমন হয়েছে আমরা বেদাতের আলোচনা করতে করতে ইবাদতই ছেড়ে দিছি। আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো দেখেন তাহিয়াতুল উদু কোরআন হাদিসে আছে নাই, এর থেকেও বড় ব্যাপার হইলো আপনি যদি উজু করে 2 রাকাত নামাজ মূল নামাজের আগে পড়তেন, ভাই আপনার নামাজে অন্য যে কারোর থেকে বেটার কনসেন্ট্রেশন আসতো, খুব ভালো করে আপনি মনোযোগ দিতে পারতেন। সো দিস ইজ কল্ড প্রি প্রি ওয়ার্ক রিচুয়াল। সো এটা আমরা করবো ইনশাল্লাহ। ওকে, ওকে। খুব গুরুত্বপূর্ণ পরেরটা, সাব টাস্ক ব্যাচিং করা, অর্থাৎ এক সেশনে এক জাতীয় একাধিক কাজ বড় জোর আপনি রাখতে পারেন। এটার মানে কি? ধরেন আপনি হচ্ছে যে নিয়ত করছেন যে আমি রমাদানে খালি কি সূরা মুখস্থ করব, আমি তাইলে দেখি কয়েকটা পারা আমি খতম দিতেও পারি কিনা, বা খালি কি মুখস্থ করব আমি দেখি তো কিছু অর্থ বুঝতে পারি কিনা। তার মানে দেখেন এই কাজগুলো প্রায় কাছাকাছি। কোরআনের ভেতরে থেকেই আপনি হয়তো একটু মুখস্থ করতেছেন, আপনি হয়তো 5 মিনিট অনুবাদ পড়তেছেন, আপনি হয়তো 5 মিনিট একটু তিলাওয়াত করতেছেন। তার মানে যেটাকে আমরা বলি সাব টাস্ক ব্যাচিং। ওকে, তার মানে কাছাকাছি কাজগুলোর একত্রে রাখা। মানে আপনি মেইলের উত্তর দিবেন, ওই মুহূর্তে প্রয়োজনে মেসেঞ্জারে রিপ্লাই করবেন, ওই মুহূর্তে প্রয়োজনে একটু ওভার ফোন কথাবার্তা বলবেন, হোয়াটসঅ্যাপে রিপ্লাই করবেন। এই যে মাল্টিপাল মানুষের সাথে কমিউনিকেট করার ব্যাপার, এই সবগুলা একত্রে যেন করেন। এমন না হোক কোরআন একটু মুখস্থ কইরা আবার একটা ইংলিশ বই নিয়ে বসছেন, এটা কিন্তু ভাই হচ্ছে না, মানে এটা কিন্তু সাবটাস্ক ব্যাচিং হয় না। তো এরকম হইলে হয় কি, ওই যে আমার ব্রেন নষ্ট হয়ে যায়, ও হচ্ছে দৌড়াইতে থাকে। সো আমরা ব্রেনকে কাইন্ডলি টর্চার করব না। ওকে, সর্বশেষ হলো ডিস্ট্রাকশন প্রুফ পরিবেশ, ফোন সাইলেন্ট করা বা ইয়ার প্লেন মোডে রাখা, এইভাবে করে খুব সুন্দর করে আমি একটা প্রপার পরিবেশ কায়েম করে এন্ড দেন আমি যেন হচ্ছে বসি। ওকে, আই গেস এইটুকুন আমাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। সো এটা আমরা করলাম। এবং এখন আমরা একটা জরুরি জিনিস যেটা আমি শুরুতে বলছিলাম, এটা বলার পরে আমরা একটু সামারি টানবো ইনশাল্লাহ। এই অংশটুকু তো আমরা আগে আলোচনা করেছি। So, এই অংশটা দেখেন, মনস্তাত্ত্বিক বাধা, মিথ ভার্সেস ট্রুথ। এটা খুব জরুরি কোন বিবেচনায়, যে একটা পয়েন্ট বললেই বোধহয় হয়ে যাবে। এই যে দেখেন লাস্টেরটা, বাকি দুইটা আপনার পিডিএফটা পড়ে নিলেও হবে। আমি জন্মগতভাবে আনফোকাসড মানুষ, বুঝেন, আমি জন্মগতভাবে আনফোকাসড মানুষ। সত্য হইল ফোকাস একটি ট্রেইনেবল স্কিল। নিয়মিত ডিপ ওয়ার্ক প্র্যাকটিস, এনভায়রনমেন্ট ডিজাইন ও স্পষ্ট উদ্দেশ্য বা পারপাস, এইটা যদি থাকে তাহলে আপনার ফোকাসের দক্ষতা বেড়ে যায়। সুতরাং একদিন আমরা বইলে আসছি, আমি জানি না ভাই ছোটবেলায় এত মনোযোগ দিতে পারতাম না, দিতে পারি না, এইটা কিন্তু আর জীবনেও আপনি যেন না বলেন। অ্যাটলিস্ট আজকে আমরা সেশনে যারা আছি, কাইন্ডলি এটা আপনি কোনোদিন বলবেন না যে কেন যেন আমি পারি না। আপনি তো জানেন কেন পারেন না, কারণ ইটস আ ট্রেইনেবল স্কিল। এটা কিন্তু শেখা যায়, এটা প্র্যাকটিস করে করে ভেতরে চেঞ্জ আনা যায়। ওকে, সো এইভাবে করে আমরা জিনিসটা করব। সো আমি ছোট্ট করে যদি এটা সামাপটা করি, যেখানে আমরা সায়েন্স, সাইকোলজি ও সিরাতের আলোকে ফোকাস শিখেছি। সো আমরা এই সামারিটা 3 থেকে 5 মিনিটের মধ্যে করে ফেলবো। আমরা কাইন্ডলি কেউ বের না হয়, আমরা সেশনগুলো কিন্তু অনেক লম্বা করি না। আমাদের সেশনগুলো আন্ডার 1 আওয়ার হয়, 1 ঘন্টার মধ্যে আমরা যেটা শেখার সেটা যেন শিখতেও পারি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সেটা আমি কিন্তু আপনাদের কাছে কাইন্ডলি জিজ্ঞেস করবো, কেউ বের হয়েন না। ওকে, সো কেন আমরা ফোকাস ধরে রাখতে পারি না? কারণ হইলো মস্তিষ্কে কাজের লোড ফালাই দিই, এবং হচ্ছে মাল্টিপল কাজে সুইচ করতে থাকি, একটা ওইটা দৌড়াইতে দৌড়াইতে। ওই যে একবার গাছে উঠি, একবার হাঁটি, একবার রিক্সা উঠে, একবার নামি। সৌদি আরবে যাওয়ার ট্রানজিট ফ্লাইটের মতো করে অনেক ফ্লাইটে আমি যখন এই যে চেঞ্জ গুলা যখন করি, তখন আমার প্রচুর টাইম নষ্ট হয়। সো ব্রেইনেরও প্রচুর পরিশ্রম নষ্ট হয়ে যায় যখন ওই ব্রেন নানান কাজ সুইচ করতে হয় বারবার। ওকে, এবং একটা খুব জরুরি জিনিস ছিল, বড় পারপাস যদি থাকে তাহলে সুইচটা তুলনামূলক কম হয়। ওকে, এবং আমরা 6টা উপাদান নিয়ে কথা বলেছি।
এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করে দুটো পয়েন্ট বলি, এখানে আপনার লাইফে অবশ্যই বড় কোনো পারপাস থাকা লাগবে, তাইলে ওইটাকে আপনার আপন ফ্রেন্ড মনে হবে এবং আপনি ফ্লো স্টেটে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। এক। দুই নম্বরটা হইল ফোকাস বা মনোযোগ দুই রকম, একটা হলো ব্যাপ্তি আর একটা হলো ডেপথ। ব্যাপ্তি মানে হইলো আমি একসাথে কত কিছু আমি লইতে পারি আমার ব্রেইনে, আর একটা হইলো আমি কত ডিপে ঢুকতে পারি। সো আমরা যত ডিপে ঢুকতে পারবো আমার ব্রেইন অন্য যে কোনো মানুষের থেকে ভালো পারফর্ম করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সিরাতে আমরা কি শিখেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মোমেন্টে তার ফোকাস পেয়ে গেছেন, ওই মোমেন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফোকাসড হয়ে গেছেন, এত ফোকাসড হয়ে গেছেন, এত ফোকাসড হয়ে গেছেন, কোনো কিছু তারা আর বিচ্যুত করতে পারে নাই। সুবহানাল্লাহ। তো এইভাবে করে আমরা করবো, যেটা আমরা জুলাই আগস্টের ওই টাইমটা চিন্তা করলাম, যে কোটি টাকা দিলেও আপনি একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এ লাফ দিয়ে যাবেন না। যদিও চান্স আছে যে আপনি লাফ দিয়ে যাইতে পারবেন, তাও তো আপনি যাবেন না, কারণ আপনি যদি মরে যান। কিন্তু সেই মানুষগুলো বন্দুকের সামনে দাঁড়িয়ে ছিল, শহীদ হয়ে গেল, কারণ ওই মোমেন্টে লাইফের একটা বড় পারপাস ছিল। সো ওইটা করলে মানুষ অনেক ফোকাস হয়ে যায়। এরপরে আমরা পারপাসের কথা বলেছি, যে লাইফের পারপাস খুঁজে বাইর করা, খুব ক্লিয়ার যেন হয় জিনিসটা, এবং ওই পারপাসটা হলিস্টিক অ্যাপ্রোচে দেখা, খালি দুনিয়ায় মেলা টাকা কামাইবেন এরকম না। ওইটা দিয়ে আপনি দুনিয়াতে ভালো হবেন, আখেরাতেও কোনো কিছু সার্ভ হয় কিনা ওইটা আপনাকে খুঁজে বাইর করতে হবে, তাহলে আপনি ফোকাস দিতে পারবেন। আর এটা করতে করতে আপনি একটা পর্যায়ে কনসিস্টেন্ট হয়ে যাবেন। এবং এইখানে আমরা একটা সেশন ডিজাইন করেছি, সেটা কেমনটা ছিল, যে আমি হচ্ছে যে এই রমাদান বা যে কোনো একটা টাইম 30 ডেজ একটা প্ল্যান করব, যে আমি এই গোলটা অ্যাচিভ করতে চাই। ওই গোলটা খুব স্মার্টলি আমি যেন অ্যাচিভ করার চেষ্টা করি, স্পেসিফিক হয়, মেজারেবল হয়, অ্যাচিভেবল হয়, রেলেভেন্ট হয়, প্লাস ওটা যেন টাইম বাউন্ড হয়। ওকে, এটা আমরা বলেছি। এবং ওটার সাথে ইমানি ইন্টেনশন আমার যেন জড়িত থাকে, মানে পারপাসটা। 3 নম্বরে হচ্ছে আমরা বলেছি যে আপনি ডিপ ওয়ার্কের একটা ব্লক তৈরি করবেন, যে এই টাইমে কেউ আপনার যেন না জ্বালায়। এরপর আমরা বললাম প্রি ওয়ার্ক রিচুয়াল, যে মূল যেখানে ঢুকবেন ওইটার আগে কিছু কাজ আপনি কইরা ওই জিনিসটায় ঢুকবেন। এবং যেই কারণে আমরা অনেকে নামাজে কিন্তু মনোযোগ দিতে পারি না। এবার একটা জরুরি জিনিস, আমরা যেন সাব টাস্কিং করি, মানে মানে কাজ ব্যাচিং করি, একই টাইপের কাজ আমরা যেন একত্রে মিলায় করি ইনশাআল্লাহ। ওকে, এরপরে হলো ডিস্ট্রাকশন প্রুফ পরিবেশ আমাকে তৈরি করতে হবে নিশ্চয়ই। এবং সর্বশেষ আমরা বললাম, এই এতক্ষণ আমরা যেগুলো শিখেছি, এই জিনিসগুলো একটা ক্লিয়ার মেসেজ আমাদেরকে দেয়, জন্মগতভাবে পৃথিবীর কেউ আনফোকাসড না, বরং ফোকাসড হওয়া ইজ আ ট্রেনেবল স্কিল। যে পেছনে যে রোগগুলো আমরা বলেছি, পেছনে যেই এলিমেন্ট গুলো আমরা বলেছি, পেছনে আমরা যেই ওয়ার্ক সেশন ডিজাইনের কথা বলেছি, এই ব্যাপারগুলো যদি আমরা করতে পারি, আপনি আপনার অজান্তেই অনেক ফোকাসড একজন মানুষ হইতে পারবেন ইনশাআল্লাহ। এই চেষ্টাটা আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ দান করেন। আমরা হচ্ছে আমাদের সেশন প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা চ্যাট বক্সে নিশ্চয়ই করতে পারি এখন ইনশাআল্লাহ। সবগুলোর উত্তর যদি দেওয়া নাও যায়, একদমই দুশ্চিন্তার কিছু নাই। আমাদের গুগল ফর্মটাতে আমরা চেষ্টা করব এরকম একটা সেকশন রাখবার, যেখানে আপনার ওই কথাটাও বলতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের দুটো জিনিস আমি কাইন্ডলি আপনাদের কাছ থেকে চাই। আমরা তো অনেকক্ষণ আলহামদুলিল্লাহ ক্লাসটা কন্টিনিউ করেছি। আর ৫ মিনিট আমরা থাকবো। ঠিক ১০টায় আমরা ক্লাসটা হয়তো কনক্লুড করব। সো এই ৫টা মিনিট আমরা সবাই থাকি। আমি ২ টা জিনিস এই মুহূর্তে আপনাদের কাছে চাই। একটা হইলো, আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে লেখেন। যদি প্রশ্ন না থাকে, যদি কোনো মন্তব্যও থাকে লিখতে পারেন। আর যদি মনে করেন যে না ভাই একবারে গোল ফর্মে এই মন্তব্য লিখবো, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে। সো জাযাকুমুল্লাহু খাইর। আমাদের যে কোনো কোয়েশ্চেন যদি থাকে আমরা করি। আমরা কাইন্ডলি বের না হয়ে, আমি আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ একটা ব্যাপার দেখে, যে আমরা শুরু থেকে আমি লক্ষ্য করেছিলাম যে আমাদের সেশনে আমরা ছিলাম হচ্ছে আহ, আচ্ছা একে একটু বোধহয় প্রবলেম করছে। আমরা শুরু থেকে সেশনে ছিলাম ২৫০ মতো মানুষ। আলহামদুলিল্লাহ একদম লাস্ট পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ ২৫০ জনই ছিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বারাকা দেন আমাদের টাইমে বা সমস্ত কিছুতে। ওকে। সো আমরা একটু মন্তব্যগুলো একটু দেখতে থাকি ইনশাআল্লাহ। আচ্ছা, আপাতত আমরা স্ক্রিন শেয়ার করাটা বোধহয় অফ করে দিতে পারি। আচ্ছা, আমাদের যে কোনো মন্তব্য যদি লিখি, আমাদের এটা বোধহয় খুবই লোড হচ্ছে। আচ্ছা, কোনো অসুবিধা নাই। প্রশ্নগুলো লেখেন।
আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অনেকেই মন্তব্য করেছি। আমি এই জায়গাটা একটু সরিয়ে দিই এখন এই মুহূর্তে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের আর কোনো মন্তব্য যদি থাকে আমি একটু দেখি। অনেকগুলো মন্তব্য বোধহয় আসছে, সবগুলো মেবি বলতে পারবো না। রাত অনেক হয়ে যাবে তো, সো গুগল ফর্মে আপনারা বলিয়েন, আমি একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে। হুম, ঠিক আছে। সাবটাস্কের কিছু এক্সাম্পল যদি দিতেন। ওকে, সাবটাস্ক বলতে আমি তো দুটো উদাহরণ দিয়েছি। যেমন আপনি কোরআন পড়তে বসছেন, কোরআনের সাবটাস্ক কি হইতে পারে? একটু হাদিস পড়া, কোরআন আপনি মুখস্থ করতেছেন, একটু তিলাওয়াত করা, অথবা কোরআনের যে কোনো একটা তাফসির বের করে সেটা পড়া। সো কোরআন শুধু তিলাওয়াত এটা একটা কাজ, এটার অনেকগুলো সাব টাস্ক আছে। হাদিস পড়া হইতে পারে, তাফসির পড়া হইতে পারে, কোনো মাসআলার কিতাব পড়া হতে পারে। সো একই নেচারের কাজগুলো একত্রে সেরে ফেলা। অথবা আপনি হচ্ছে যে ফোন মানে মেইলের রিপ্লাই করতেছেন, ব্যাপারটা এরকম না হোক শুধু মেইলের রিপ্লাই করতেছেন, বরং আপনি চেষ্টা করবেন যে মেইলের রিপ্লাইয়ের পাশাপাশি আমি হোয়াটসঅ্যাপের রিপ্লাই গুলো করে ফেলাই, টেলিগ্রামের রিপ্লাই গুলো করে ফেলাই, মেসেজের রিপ্লাই গুলো করে ফেলাই। সো এই যে দেখছেন একই টাইপের কাছাকাছি কাজগুলো একত্রে সাইরে ফেলা, মানে সাবটাস্ক ব্যাচিং যেটাকে আমরা বললাম। আচ্ছা, বই পড়ার ক্ষেত্রে প্রি ওয়ার্ক রিচুয়াল আমরা কি করতে পারি? আচ্ছা, এই ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এখানে তো অনেক বেশি প্রি ওয়ার্ক রিচুয়াল করাটা টাফ। যেমন আমি কিন্তু পারপাসফুল রিডিং করি। পারপাসফুল, পারপাস শব্দটা আমি বোধহয় অনেক বেশি বলে ফেলাই। সেটা হইলো ধরেন আমি এই সপ্তাহে আমি কোন বই পড়বো, যে কোনো একটা বই মন চাইতেছে তাই পড়বো, এরকম না। আমি প্ল্যান করছি যে এই সপ্তাহে আমি এই ব্যাপারে আমি একটা বেসিক ধারণা নিতে চাই। সো ওই বেসিক ধারণা নেওয়ার জন্য অনেকগুলো বই যদি আমাকে পড়তে হয় সেটা পড়ি। সো সাবটাস্ক কেমন হয়, নর্মালি ধরেন আমি যেটা করি ন্যাচারালি, যে এই বইটার লেখকরে আমি একটু গুগলে সার্চ করি, উইকিপিডিয়া যায় তার তার একটু দেখি, ইউটিউবে তার কোনো ভিডিও আছে কিনা দেখি। মানে ওই লেখকের প্রতি আমার একটা ধারণা তৈরি হয়, একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়। মানে আমার কাছে তখন ওই বইটা পড়তে ভালো লাগে। এখন এটা অনেকের অনেক ভাবে হয়তো কাজ করতে পারে। সো এটা গেল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, জাযাকুমুল্লাহু খায়ের। উম, আচ্ছা, মনোযোগের ব্যাপ্তি বুঝতে পারি নাই। আচ্ছা, মনোযোগের ব্যাপ্তি আর হলো ডেপথ, দুইটার পার্থক্য কি? ধরেন আমি একটা টাইমে অনেকগুলো বিষয় একত্রে চিন্তা করতে পারতেছি, এটা হলো মনোযোগের ব্যাপ্তি। যে আমি একসঙ্গে অনেকগুলো বিষয় চিন্তা করতে পারি, ওকে, এটা গেল কি ব্যাপ্তি। আর একটা হইলো মনোযোগের ডেপথ, যে অনেকগুলো বিষয় না, বরং একটা বিষয়ই অনেক গভীরে যেতে পারেন। তো একটা ব্যাপারের গভীরে ঢোকা, এটা হলো মনোযোগের ডেপথ। আর মনোযোগের ব্যাপ্তি হইলো অনেকগুলা বিষয় একবারে চিন্তা করতে পারা। সো এটা গেল। হ্যাঁ, রেকর্ডিং মনে হয় আমরা দিব ইনশাআল্লাহ। হুম, ওকে। আমাদের একজন বোধহয় বলেছেন, মুনতাহা আপা বোধহয় বলেছেন কথাগুলো ওষুধের মতন কাজ করতেছে, দয়া করে এরকম সেশন রাখবেন। ইনশাআল্লাহ রাখবো, ইনশাআল্লাহ। প্রোক্রাস্টিনেশন ছাড়ার উপায় বা কিছু, এইটা নিয়ে যেহেতু আমরা আলোচনা করেছি, সংক্ষিপ্ত টিপস তো আসলে বলা কঠিন। সেশনটা একটু মনোযোগ দিয়ে দেখলে ওইটা একটু অ্যাপ্লাই করতে করতে একটা পর্যায়ে আমরা আর প্রোক্রাস্টিনেট করব না, যদি একটা বিগার গোল কোনো পারপাসের সাথে অ্যালাইন করে যায় ইনশাআল্লাহ। রেকর্ডিং, আচ্ছা এই প্রশ্ন বোধহয় অনেকবার আসছে, রেকর্ডিংটা পাবো কিনা। আমাদের রাতুল বোধহয় প্রশ্ন করছেন ক্লিয়ার নেসিটা কি, এটা আমি সম্ভবত বুঝি নাই কথাটা, প্রশ্নটা। ও নিয়মিত তো আমরা চেষ্টা করি, সবসময় পেরে উঠি না। অলসতা দূর, আচ্ছা কিছু প্রশ্ন বোধহয় আসছে যে অলসতা কিভাবে দূর করতে পারি, বা এগুলো আসলে এক বাক্যে বলা কঠিন। আমাদের পুরো সেশনটা এই কেন্দ্রিকই ছিল। সো এইটা যদি, এই প্রবলেম গুলো যদি আমরা সলভ হয়ে যায়, তাহলে ওইটারই তো বাই ডিফল্ট বা ওইটার বাই প্রোডাক্টই হইলো আমার আলসেমি কম কাজ করবে, ফোকাস দিয়ে কাজ করতে পারবো। এইটা আজকে আমরা এইগুলা নিয়েই মূলত আলোচনা করছি। সো এইগুলা একটু রিপিট না করি আমি এই মুহূর্তে। উম ওকে, হ্যাঁ এইটা বোধহয় অনেকবার আসছে। উম ওকে। আচ্ছা, আমি যেটা দেখলাম যে অনেকগুলো প্রশ্ন বেশ ডেসক্রিপটিভ উত্তর দেয়া লাগবে, মানে একটু বেশি বর্ণনামূলক। সো আমি মনে হয় একটা কাজ করতে পারি। আমাদের হলো এই ফর্মটা যেহেতু আপনাদেরকে দিব, একটা কাজ করিয়েন, একটু মনোযোগ দেন এই ব্যাপারটায়। আমরা যারা প্রশ্ন করেছি, ফর্মটা যেহেতু দিব, এখন অনেকগুলো প্রশ্ন যেহেতু এক একটা নিয়ে 5-7 মিনিট বলতে গেলেও অনেক লম্বা হয়ে যাবে, তারপরে শেষ হবে না।
সো একটা একটা তো হচ্ছে যে মন্তব্য করা, এটা তো আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। আর একটা হলো যে কোনো বিষয় জানতে চাও বা প্রশ্ন। সো আমাদের ওই ফর্মটাতে কইরেন, আমরা একটা কাজ করব, এটা মানে প্রমিস না করি, বাট আমি আপনাদের রেসপন্সের উপরে হয়তো নির্ভর করবে কিছুটা, যে আপনারা একটা কাজ করতে পারেন। আমাদের হচ্ছে উম এই ফর্মে আমরা সমস্যাগুলো তো দেখব। সো ওই সমস্যাগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রয়োজন আরেকটা সেশন নিলাম। ডেফিনিটলি ওইটাও ফ্রি হবে। এটা নিয়ে আমরা টেনশন না করি যে এটা মনে হয় এমনি আলোচনা করলাম, পরেরটা মনে হয় এরকম না। তো এই প্রবলেম গুলা নিয়ে আমরা আবার সময় সুযোগ বের করে আরেকটা সেশন নিয়ে ফেললে আই গেস ভালো হবে। অথবা আরেকটা ইন্টারেস্টিং আইডিয়া হতে পারে যে এইটার একটা প্র্যাকটিস সেশন, না প্র্যাকটিস সেশন বলা যায় না, ইন্টারঅ্যাক্টিভ কোনো একটা সেশন হইতে পারে, যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া নিয়ে ধরেন একটা সেশন। ওইটার নির্দিষ্ট কোনো শিরোনাম থাকলো না, সবগুলো প্রশ্নের উত্তর আমরা করলাম, আরো কোনো প্রশ্ন আসলে সেগুলো দিলাম, ডেডিকেটেড একটা কিউএনএ সেশন। এইটা মে বি হট একটা ভালো সলিউশন। তো এটা আমার মনে হয় আপনারা অনেকে অ্যাগ্রি করবেন এটার সঙ্গে। এটা আমরা করবান ইনশাআল্লাহ তাইলে। হুম, ঠিক আছে তাইলে। আর মনে হয় কন্টিনিউ না করি, অনেকগুলো প্রশ্ন, আমি খুবই গিল্টি ফিলিং হচ্ছে যে প্রত্যেকটার উত্তর মিনিমাম 3 থেকে 5 মিনিট ডিজার্ভ করে, বাট এইটা মনে হয় দিতে পারতেছি না, আমি খুবই আফওয়ান। তবে একটা আশার কথা আমি বলে দেই, ম্যাক্সিমাম প্রশ্নের যে প্যাটার্ন আমি দেখেছি, প্রোক্রাস্টিনেশন, আমরা মূলত প্রোক্রাস্টিনেশন, ফোকাস এন্ড টাইম ম্যানেজমেন্ট, এই তিনটার উপরেই তো আমাদের আজকে সেশনটা হয়েছে, কারণ এই তিনোটার একটা কেন্দ্রবিন্দু হইল ফোকাস। এটা একটু মনোযোগ দেন, এই তিনোটার কেন্দ্রবিন্দু মূলত ফোকাস। সো এই প্রবলেমটা যদি আপনি সলভ করে ফেলেন আজকে সেশন থেকে, আপনি আপনার অজান্তেই আর দেখবেন প্রোক্রাস্টিনেট করেন না, আপনি আপনার অজান্তেই অনেক প্রোডাক্টিভ হয়ে গেছেন। সো ওইটার সেন্ট্রাল যে প্রবলেম, কেন্দ্রবিন্দু যেটা, মূলত আমরা কিন্তু ওইটা নিয়ে আলোচনা করছি। ওকে, সো এই কারণে আমার মনে হয় যে আপনারা একদমই দুশ্চিন্তা করিয়েন না। আমরা তো চেষ্টা করবো একটা কিউএনএ সেশন করতে, নাও যদি হয় তাও আজকে যেটা হয়েছে এইটা আপনারা একটু মনোযোগ দিয়ে ফোকাস দিয়ে যদি পড়েন বা শেখেন বা দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কারণ এটা তো আমি এগুলো নিয়ে স্টাডি করেছি, সো আমি জানি যে প্রোক্রাস্টিনেশনের ওই ইয়াটা মূলত ফোকাস থেকে আসে। সো ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা হচ্ছে ফর্মটা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। ওইখানে একটু কাইন্ডলি আপনারা লিখবেন, আপনাদের সমস্যাগুলো লেখা যায়, মানে এটা বারবার ফর্ম কেন বলি, অনেক সময় ফিডব্যাক গুলো আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য পজিটিভ। আবার অনেক সময় অনেক কথা আপনারা ওইখানে লিখলে ব্যাপারটা ডকুমেন্টেড থাকে, চ্যাট বক্সে কিন্তু পরে আর এটা ডকুমেন্টেড থাকে না। সো এটা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সো এই আর কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে হচ্ছে যে গভীর মনোযোগ দিয়ে এগুলো অনুধাবন করবার, এবং হচ্ছে যে এগুলো মেনে চলবার তৌফিক দান করেন, এবং সত্যিকার অর্থে আমরা যেন খুব ফোকাসড হয়ে কাজ করতে পারি, লাইফের শাইন করতে পারি, লাইফের অনেক কিছু আমরা যেন অ্যাচিভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেই কথাগুলো ভুলে যাওয়ার দরকার সেগুলো ভুলে যাবার, এবং যেই কথাগুলো আরো গভীরে বোঝার দরকার হয়তো আমি বলতে ভুলে গেছি, আল্লাহ আমাদের ব্রেইনে সেগুলো নিয়ে আসেন। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।